দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নতুন বাংলাদেশ, নতুন ভাবনা। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং ইমন মোহাম্মদ, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম জেলা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, 5 আগস্টের পর এক নতুন বাংলাদেশ দেখছে বিশ্ব। তবে সে বাংলাদেশকে ইতিবাচকের চেয়ে নেতিবাচক হিসেবে দেখানোতে বেশি ব্যস্ত কোনো মহল। এমনকি নির্বাচন সংস্কার বা সময়সীমা নিয়েও সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে নীরব শীতলতা। এক কথায় একের পর এক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে। আলোচনার শুরুতে আমি শরীফুজ্জামান শরীফ, আপনি নিশ্চয় জানেন আজকে একটি অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান তিনি বলেছেন দেশে নির্বাচন হতেই হবে, তবে সেটির তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। তিনি আরও বলেন রাজনীতিবিদরা দেশ সংস্কার করলে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা আসতে হতো না। এমনকি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের দাবিও করতো না। কথা তো সত্যি। আপনার বক্তব্য একটু শুনবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আমার সাথে আলোচককে শুভেচ্ছা। কথাটা সত্যি। রিজওয়ানা আপা এই সরকারের ক্যাবিনেটে যারা আছেন তার মধ্যে রিজওয়ানা আপা কতগুলো কাজ করার চেষ্টা করছেন, তার মিনিস্ট্রি কতগুলো দৃশ্যমান উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। যদিও রিজওয়ানা আপার এই কাজগুলো প্রথম না, তার সাথে আমাদের কাজের সূত্র ধরে অনেক দিনের পরিচয় বা জানাশোনা, সেই সূত্র ধরেই জানি তিনি কাজের লোক এবং তিনি কাজ করতে পছন্দ করেন। তো যে ঘটনার প্রতিক্রিয়াটা তিনি জানিয়েছেন সম্ভবত গত পরশুদিন তথ্য উপদেষ্টার একটা বক্তব্য, যদিও পরবর্তীকালে বলা হয়েছে যে তিনি এই কথাটি বলেননি, তবে তার আগেই এটা পলিটিশিয়ানরা তাদের প্রতিক্রিয়াটা জানিয়েছেন। আমি যেটা মনে করি, বাংলাদেশের মানুষের গত 15 বছরের অতৃপ্তির সবথেকে বড় জায়গাটা ছিল তারা রাষ্ট্রীয় নীতি নির্ধারণে কোনো ভূমিকা রাখতে পারেনি। সংবিধান নাগরিক হিসাবে আমাকে অধিকারটা দিয়েছে যে এই দেশের মালিক আমি, এবং সেই মালিকানা রিফ্লেকশনটা হবে আমি যখন আমার ভোটাধিকার প্রয়োগ করে আমি জনপ্রতিনিধি নির্বাচন করব। মালিক হিসাবে আমি তো আর গিয়ে গণভবনের ড্রয়িং রুমে বসে থাকবো না, অথবা বঙ্গভবনের রুমে গিয়ে চেয়ার দখল করে থাকবো না। আমি রাষ্ট্র পরিচালনায় আমার ভূমিকাটা রাখার চেষ্টা করব, এবং সেটি ভোটের মধ্য দিয়ে। সঙ্গত কারণে বাংলাদেশের তরুণদের একটা বিরাট অংশ আপনি জানেন যে গত 3-4টি নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অনেকেই ইতিমধ্যেই সন্তানের অভিভাবক হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি ভোট দিতে পারেননি। সুতরাং গণ অভ্যুত্থানের ভেতর থেকে, এবং এর আগের যে দুটি গণ অভ্যুত্থান হয়েছে, 69-এর যে গণ অভ্যুত্থান, 90-এর যে গণ অভ্যুত্থান, তার আলটিমেট টার্গেটটা ছিল, গোলটা ছিল যে একটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করা। সুতরাং রাজনীতিবিদরা এই কথাটি বলবে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে রাজনীতিবিদদের ভূমিকাটা কি? অবশ্যই ভূমিকা আছে। আমি 90-এর যে আন্দোলনটি, সেই আন্দোলনটিতে আমরা কর্মী ছিলাম। 90 সালে যে স্বৈরাচারকে আমরা পদত্যাগ করতে বাধ্য করেছিলাম, সে এতটা বেপরোয়া স্বৈরাচার ছিল না। আমরা গত 5ই আগস্ট যাকে বিদায় করেছি, কিন্তু এবং তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের এতটা ত্যাগও করতে হয়নি। তারপরেও তিনি 9 বছরের স্বৈরাচার ছিলেন, এবং 9 বছরের স্বৈরাচারের কার্যক্রম শুরু হয়েছিল তার বিরুদ্ধে লড়াই 82-র 24শে মার্চ তিনি যখন ক্ষমতা গ্রহণ করেন। 83-র মধ্য ফেব্রুয়ারিতে, 14 ফেব্রুয়ারিতে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে আসে শিক্ষা ভবন চত্বরে, এবং সেই মিছিলে প্রথম গুলি করে বেশ কয়েকজনকে হত্যা করা হয়। এবং এরশাদের বিরুদ্ধে যে লড়াইটা 9 বছরের লড়াই, এবং তার পরিসমাপ্তি হয় 90 সালের 6 ডিসেম্বর। কিন্তু 90 সালের 6 ডিসেম্বর যাদের হাত দিয়ে এই এরশাদের পতন হয়, তারাও কিন্তু সবাই ছাত্রনেতা ছিলেন। কিন্তু এদের কেউই আপনি দেখবেন না যে তারা তাদের ওই যে 83-র তাদের আগের যে জেনারেশন, 9 বছর আগে, 8 বছর আগে, তাদের যে সহযোদ্ধারা এই যে এরশাদের বিরুদ্ধে যে লড়াইটা, তার অবদানটাকে অস্বীকার করে না কেউ।
কিন্তু এখন কিন্তু বিভিন্ন সময় আমরা কতগুলো জায়গা থেকে দেখি যে এই যে অবদানটা, আজকে আপনি যদি বলেন মায়ের ডাক নামে একটা সংগঠন আছে, আমি বিভিন্ন সময় বলি এই সংগঠনটা গুম এবং গুমের শিকার যারা সেই পরিবারগুলোর সদস্যরা গঠিত, তার কি কোনো ভূমিকা নেই গত 9 বছরে? সাগর রুনির কি কোনো ভূমিকা নেই? তাদের হত্যাকাণ্ডের পর সরকার যে বিচার করেনি, এর ভেতর থেকে 15 বছরের সরকারটা বিচারহীনতার একটা সংস্কৃতি গড়ে তুলেছিল, এই কনসেপ্টটা পাবলিকের মধ্যে কি তুলে ধরেনি এই হত্যাকাণ্ডের বিচার না পাওয়ার ভেতর থেকে? তো কি কুমিল্লা ক্যান্টনমেন্টের তনু, তাদের হত্যাকাণ্ড, বিএনপি যে বছর 2 আগে বিদ্যুতের দাবিতে মিছিল করলো, ভোলায় 3 জনকে মেরে ফেললেন গুলি করে, তাদের কি কোনো অবদান নেই? আমি মনে করি যে সবার অবদান আছে। তবে আমার পাশে যে বসে আছে এরা চ্যাম্পিয়ন ছিল, এরা পাইনিয়ার রোলটা প্লে করেছে, তারা বুক জিতিয়ে দিয়েছে। হয়তো আমরা বয়স্ক মানুষ বা আমরা যারা আছি আমরা হয়তো সামনে আসতে পারি, অথবা কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলো এই জায়গাটায় তারা সামনে আসার চেষ্টা করেনি বা চায়নি। কিন্তু আপনি যদি অনবরত এদের ভূমিকাটাকে আপনি একটু ছোট করে দেখেন, তাহলে এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষার জায়গাটা, হাতে হাত ধরে এগিয়ে যাওয়ার যে প্রত্যাশার জায়গাটা, সেই প্রত্যাশার জায়গাটা কোনো না কোনো জায়গায় আপনি হুচুট খাবেন। ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। ইমন মোহাম্মদ, নির্বাচনী সংস্কার নিয়ে সরকারের কেউ কেউ এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে চিন্তা ভাবনা আমরা এর প্রতিফলন দেখছি, তা আমার কাছে একটু আপনারা জানতে চাই এই মানে এদের মাঝে এইসব কথাবার্তার মাঝে আসলে পার্থক্যটা কি আসলে? ধন্যবাদ আপনাকে। আজকে বাংলাভিশন চ্যানেলে নতুন বাংলাদেশ নতুন ভাবনা আলোচনায় আমাকে স্বাগত জানানোর জন্য আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত আনন্দিত, আমি শরীফ ভাইকে পেয়েছি, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আমার আলোচনা করতে একটু সুবিধা হবে আর কি। দেখুন, আপনি যেটা বলছেন নির্বাচন, হ্যাঁ, নির্বাচন সংস্কার এই যে পদ্ধতিটা আমাদের বিগত সময়ে ছিল, আপনি হয়তো দেখেছেন কিছুক্ষণ আগে শরীফ ভাই বলেছেন কেউ ভোট দিতে পারেনি। আমি সেখানে একটু সংযুক্ত করতে চাই, ভোট দিতে পেরেছে, যারা পেরেছে তারা একজনে 10টা 20টা করে দিয়েছে, ভোট দিতে পেরেছে, কিন্তু সবাই দিতে পারেনি। এটা দেখুন, 14 সালে যে নির্বাচন সেটা ছিল একতরফা নির্বাচন, অগ্রহণযোগ্য নির্বাচন, জনগণ প্রত্যাখ্যান করেছে সেই ধরনের একটা নির্বাচন। যদিও তখন আমরা ছোট ছিলাম, আমাদের তখন ম্যাচুরিটি আসেনি, কিন্তু আমাদের যে বুঝার ক্ষমতাটা একটু একটু সেটা আমরা জানবার চেষ্টা করেছি। আমরা পরবর্তীতে সেটার প্রতিফলন আবার 18 সালেও দেখলাম। তখন আমরা আর একটু ম্যাচিউর হলাম, দেখলাম যে না, এই পদ্ধতি চলে আসছে। সর্বশেষ একদম বন্দুকের নলকে ব্যবহার করে, সেনাবাহিনীকে ব্যবহার করে, দলীয় যে গুন্ডা মাস্তান তাদেরকে ব্যবহার করে, কেন্দ্র দখল করে, যে বুলেটের যে শব্দ সেটিকে ব্যবহার করে ভয়ভীতি সৃষ্টি করে 24 সালে একতরফা নির্বাচন করলেন জাতীয় পার্টিকে সাথে নিয়ে। এই ধরনের নির্বাচন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। সেই না চাওয়ার প্রেক্ষাপটকে কেন্দ্র করে নির্বাচন সংস্কার কমিশন গঠন। এখন তাহলে নির্বাচন যে সংস্কার কমিশন গঠন, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন করছে যে আমাদেরকে ইনক্লুড করা দরকার, বা আমরাও সেটা কিভাবে কি হচ্ছে আমরাও জানতে চাই, নির্বাচন কখন হবে সেটাও আমরা জানতে চাই, নির্বাচিত সরকার বাংলাদেশে কখন আসবে সেটাও জানতে চাই। এই যে জানতে চাওয়ার প্রেক্ষাপট, এটি কখন তৈরি হয়েছে? যখন 24-এর ছাত্র জনতার আন্দোলন সফল হওয়ার পর জানতে চাওয়ার প্রেক্ষাপটগুলো তৈরি হয়েছে। এর আগে জানতে চাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেটি আলাদা আলাদাভাবে সামষ্টিকভাবে নয়, কিন্তু এখন সামষ্টিকভাবে জানতে চাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেটি জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সফলতা। তাহলে আমাকে কোন নির্বাচন সংস্কার কমিশনকে সময় দিতে হবে। আগে আমরা দাদাদের কাছ থেকে, আমার দাদার কাছ থেকে আমি একটা গল্প শুনতাম। আগে নির্বাচন হতেন এভাবে, জমিতে আইল আছে না, গ্রামে আইলের মধ্যে বসাতেন, যে একজন মানুষ প্রতিনিধিকে নিয়ে আসতেন যে উনি তোমাদের প্রার্থী, কারা এর পক্ষে আছো, কারা এর পক্ষে আছো। তখন বলতেন হ্যাঁ আমরা এর পক্ষে আছি, বলছে না আমরা এর পক্ষে নেই, আমরা এর পক্ষে আছি। মানে এভাবে একটা ফ্রেশ একটা নির্বাচন বাংলাদেশের মানুষ চায়। আগামীর যেটা নির্বাচন হবে সেটা হবে একদম ফ্রেশ, কোনো ভেজাল থাকবে না, কোনো ভোট ব্যাংক জালিয়াতি হবে না, ভোট ব্যাংকে তুলে নিয়ে যাবে না, এই ধরনের একটা ফ্রেশ নির্বাচন। তাহলে সেক্ষেত্রে আমাকে একেবারে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত আমাকে ওইভাবে সাজানোর জন্য
যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সেটা সরকারে যারা আছেন তারাও যেমন জানেন, রাজনৈতিক দলগুলো তারা এই বিষয়টা অবশ্যই তারা জানেন। তারপরও এই বিষয়টা নিয়ে কেন বারবার সামনে আসছে? বারবার সামনে আসছে এই জন্য যে যারা চায়, দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন না, 16 বছর ছিলেন না, আরেকটা চাওয়া হতে পারে, এখানে দুইটা বিষয় হতে পারে। হয়তো 16 বছর ক্ষমতায় না থাকার কারণে অনেক লস প্রজেক্ট হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ইনকাম সোর্সের দিক দিয়ে আপনি যদি বিবেচনা করেন, বা ওই ধরনের বিষয়গুলোতে ওনারা লস হয়েছেন, সেজন্য ওইটাকে ওভারকাম করার জন্য নির্বাচন চায়, একটা বিষয়। দ্বিতীয় বিষয়, হ্যাঁ, মানুষের যে আকাঙ্ক্ষা সেটাকে যদি তারা ধারণ করে বলে, সেটা রাইট, যে মানুষ চাচ্ছে একটা ফ্রেশ নির্বাচন, তাহলে যত দ্রুত সম্ভব সেটা নির্বাচনটা দিতে হবে। ওই পার্সপেক্টিভে যদি বলে, ওকে, মানে দ্রুত নির্বাচন না দিলে, সময় নিয়ে সংখ্যাগরিষ্ঠ নির্বাচন দিলে, আপনি যে বিষয়টা বললেন যে তারা ক্ষমতায় আসবে না কিংবা এই টাইপের কিছু, না না না, নির্বাচন সুষ্ঠু হওয়ার অর্থ হলো কে ক্ষমতায় আসবে সেটা নির্ধারণ করবে ভোটার, মানে জনগণ। সুতরাং কারা আসবে কারা আসবে না সেটা জনগণ নির্ধারণ করবে। আমি এটা বলতে চাচ্ছি, নির্বাচন সুন্দর হওয়ার জন্য একদম ইতিহাসের যে ফ্রেশ নির্বাচন যেটাকে বলে, সেইটা যদি তারা চায়, সেক্ষেত্রে নির্বাচন যে সংস্কার কমিশন গঠন হয়েছে তাদেরকে যথাযথ সময় দেওয়া সকল রাজনৈতিক দলের জন্য প্রয়োজন। এটা বলতে চাচ্ছি, না হলে রাজনৈতিক দল ক্লাস সৃষ্টি হবে। জামাত চাচ্ছে নির্বাচন পরে হোক, তাদের জন্য সুবিধা, একটু গুছাইতে পারবে। অন্যান্য রাজনৈতিক দল চাচ্ছে নির্বাচন পরে হোক, তারা ওই সময়টুকু গুছাতে পারবে। কিন্তু বিএনপি তাদের একটা প্ল্যাটফর্ম গুছানো আছে, তারা চাচ্ছে কি তাড়াতাড়ি নির্বাচন হোক। সেক্ষেত্রে ওই যথেষ্ট পরিমাণ সময়টা দিলে সকল রাজনৈতিক দলের মধ্যে নেগোসিয়েশন ভাবটা আসবে, কেউ আর মনক্ষুণ্ণ হবে না। এখন হুট করে দিয়ে দিলে সমালোচনা সৃষ্টি হবে যে সংস্কার না করে, তখন সে যেই লাউ সেই কদু, মানে তখন কেন্দ্র দখল করবে, এই যে বুলেটের শব্দ শুনিয়ে কেন্দ্র দখল করে ভোট ব্যাংক, এগুলো হবেই। সুতরাং যথেষ্ট পরিমাণ সময় না দিয়ে যদি ওই প্রসেসে এগিয়ে যায়, সেক্ষেত্রে নির্বাচন সংস্কার কমিশনের যে কাজ সেটা ব্যর্থ হবে, এবং যে সুন্দর নির্বাচনের আশা আকাঙ্ক্ষা জনগণ করছে সেটা প্রাপ্য হবে। ধন্যবাদ ইমন মোহাম্মদ। শরীফ ভাই, ইমনের কথা শেষের কথার যে রেশটা ধরে যদি আপনি একটু বলতেন, যে সময়ের যে বিষয়টা যে ব্যাখ্যাটা করলেন। ধন্যবাদ। প্রথম জায়গাটা হলো সংস্কারটা আসলে কি। রাজনৈতিক সংস্কার আর তাজমহল তৈরি করা এক বিষয় না। তাজমহল তৈরি করতে 20,000 লোকের 22 বছর সময় লেগেছিল। আপনি ওই কাঁঠাল খাবেন, কাঁঠাল গাছ লাগাবেন, তারপরে 7-8 বছর পর কাঁঠাল হবে। একটা জাম গাছে ফল আসতে 11 বছর সময় লাগে। ঠিক আছে, তো এখানে তো আমরা সরকারের কাছে কাঁঠাল খেতে চাইনি, আমরা তাজমহল বা বুর্জ খলিফা বানাতে বলিনি। নির্বাচনের সংস্কারটা কি? আপনি কতগুলো আইন আছে, যে আইনগুলোর কারণে নির্বাচনের কে ক্রেডিবল, তারপরে অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক করা যায়। তার একটা বড় জায়গা কি ছিল? আমরা এটি বারবার বলেছি যে সংসদ বহাল রেখে নতুন নির্বাচনের দিকে যাওয়া যাবে না, তাতে এই যে ফিল্ড, সবার জন্য সমান ফিল্ড, সেই সুযোগটা রহিত হয়। আপনি সেটি বাতিল করে দেবেন। নির্বাচন আসলে কন্ডাক্ট করে কে? নির্বাচন কন্ডাক্ট করে ইলেকশন কমিশন। প্রধান উপদেষ্টার অফিস থেকে যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা জানাবেন, এটি আসলে সাধারণত জানানোর কথা হলো ইলেকশন কমিশনের। তারা বলবে কবে নির্বাচন করবে। দ্বিতীয়ত, ইলেকশনের কাজ করবেন ইসি, ইলেকশনের কাজ করে পুলিশ, এবং ইলেকশনের কাজ করে সিভিল ব্যুরোক্রেসি। প্রথম আসছেন আমার পুলিশের ব্যাপারে। পুলিশের ব্যাপারে কিন্তু পুলিশের আইজি গত কয়েকদিন আগে বলেছেন যে ইলেকশন কন্ডাক্ট করার জন্য যে ধরনের প্রিপারেশন আমাদের আছে। সেকেন্ড হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের কিন্তু আপনার একটা সেপারেট সেক্রেটারিয়েট আছে, তাদের একটা স্বতন্ত্র সচিবালয় আছে, এবং তাদের স্টাফ, তাদের যে ম্যান পাওয়ার সবগুলোই আছে, সেই প্রিপারেশন তাদের আছে। সিভিল ব্যুরোক্রেসি ইতিমধ্যেই কিন্তু সেই জায়গাগুলোতে আপনি মোটামুটি একটা স্টেবল জায়গা আনতে পেরেছেন। সুতরাং আপনি যদি দলগুলোর সঙ্গে বসে বলেন যে আমরা এই কাজগুলো করব, আমি আবার আপনাকে মনে করিয়ে দিই যে সংস্কার মানেই কিন্তু আপনি একটা 25 তলা বিল্ডিং করতে হবে, পদ্মা সেতু বানাতে হবে, কারণ তার নিচে পাইলিং এর কাজ আছে, আস্তে আস্তে অনেকগুলো কাজ আছে। ইলেকশনের সংস্কার, আপনার জনজীবনের যে সংকটের সংস্কার, এগুলো কতগুলো আইন, কতগুলো নিয়ম, আপনি সেগুলোকে বাতিল করে দেবেন, দিয়ে নতুন একটা জায়গা সেটা কন্ডাক্ট করবেন, ইন্ট্রোডিউস করবেন। এটি হচ্ছে সংস্কার। ধন্যবাদ। সংস্কারের বাইরে কিন্তু কিছু না। আমরা এমনভাবে ব্যাখ্যা করি যে সংস্কার হচ্ছে বুর্জ খলিফার মতন একটা বিল্ডিং বানাতে, সুতরাং এটা পাইলিং এর জন্য সময় লাগবে, সয়েল টেস্টের জন্য সময় লাগবে, তারপরে আস্তে আস্তে করে উঠতে হবে। বিষয়টা সেরকম না। ধন্যবাদ।
শরীফ ভাই। আচ্ছা, ইবান মোহাম্মদ 5 আগস্ট অর্থাৎ আমরা ভিডিও ফুটেজে আমরা সবশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আমরা দেখেছি দেশ থেকে পালিয়ে যাওয়ার সময়। এরপর 3 মাস পর তাকে দেখা গেছে, তবে তাও ভার্চুয়ালি তার সাথে। যেহেতু আপনাকে আমি সামনে পেয়েছি, কারণ ওইখানে একটা বিষয় ছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে সমন্বয়কদের নিয়ে গণহত্যার একটা অভিযোগ ওইখানে করা হয়েছে। এই বিষয়ে আমি একটু শুনবো আপনার কাছে প্রথম। আচ্ছা, আমি আপনার যে প্রশ্নটা জানতে চাইবার যে প্রশ্ন সেদিকে একটু যাব, তবে আমি আমার প্রিয় শরীফ ভাইকে একটা প্রশ্ন রাখতে চাই। শরীফ ভাই, সংস্কার, আপনি বলছেন যে ব্রুজ খলিফা তৈরি করা আর সংস্কার যে নির্বাচন সেটি একই সময় না। আচ্ছা, আপনার মতে মানে এই যে সুষ্ঠু একটা নির্বাচন বাংলাদেশের মানুষ যে দেখতে চায়, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য এমনি আনুমানিক আপনার মতে কত সময় লাগতে পারে? বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে। এটা কি আমি এখনই দেবো নাকি পরে উত্তর দেব? এখন দিলে খুব ভালো হয়। আচ্ছা, নির্বাচনে যেহেতু মেইন স্টেক হোল্ডার কারা, পলিটিক্যাল পার্টি, আপনার উচিত হচ্ছে পলিটিক্যাল পার্টির সাথে নির্বাচন ব্যাপারে নির্বাচন নিয়ে আপনি কথা বলেন। কিন্তু এখন পর্যন্ত 4-5 মাসে অনেকবার বৈঠক হয়েছে, স্পেসিফিক ইলেকশন নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। রোডম্যাপ নিয়েও কিন্তু কথা হয়নি। সুতরাং এই জায়গাটা আপনি যদি বলেন যে আমি 14 মাস পরে নির্বাচন দিব, অথবা আমি 2.5 বছর পরে নির্বাচন দিব, এবং ইতিমধ্যে আপনারা কিন্তু দেখছেন যে উপদেষ্টারা অন্যান্য বিষয়ে বক্তব্য দিচ্ছেন, কেউ কিন্তু বলছেন না এটি ওনার পার্সোনাল ওপিনিয়ন। যখনই ইলেকশন নিয়ে বলছেন তখন কিন্তু প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে এটা ব্যক্তিগত অভিমত। তো আমার কাছে যেটা মনে হয়, অবজারভার হিসাবে আমি কিন্তু শুধু ভোটার না, আমি নির্বাচনের প্রার্থী হওয়ার প্রার্থী হয়েছি। সুতরাং আমার কাছে মনে হয় যে নির্বাচনের ব্যাপারে সরকারের সম্ভবত একটু ঢাক গুড় গুড় একটা বিষয় আছে সরকারের মধ্যে। মানে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে একটু অনীহা লক্ষ্য করতে। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে সেনাবাহিনী এই যে আজ থেকে 2 মাস আগে ওনারা বলেছেন যে দেশ যেহেতু একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার আসছে, সব জায়গায় হযবল অবস্থা, 16 বছর ধরে প্রত্যেকটা সেক্টরকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সেখান থেকে আসলে একটা ওই জায়গায় গিয়ে একজন বসিয়ে হুট করে দেশের মধ্যে নির্বাচন দেওয়া বা দেশের মধ্যে যে কোনো কিছু পরিবর্তন হুট করে হবে না। আপনি যদি বুড়িগঙ্গা নদীকে যে বলে 1 সপ্তাহ পরে আমি গোসল করবো, এটা ফ্রেশ করে, এটা কখনো সম্ভব না, এটা অসম্ভব একটা ব্যাপার। হ্যাঁ, চেষ্টা করলে 2 মাসে সম্ভব, 1 মাসে সম্ভব, ওইটা বলা যেতে পারে। হুট করে আমি 1 সপ্তাহের মধ্যে পারবো, ওই ধরনের বিষয় না। এখন সেটা তো অবশ্যই, কিন্তু পাশাপাশি যে বিষয়টা শরীফ ভাই যেটা বলে গেলেন, বেঁধে দিয়েছিলেন সেনাবাহিনী, যে একটা কথা বলেছিলেন যে 18 মাসের মধ্যে এটা সবার তো নির্বাচনের, এটা হ্যাঁ সেনাবাহিনী বলার এখতিয়ার রাখেন না, সেটা আমি বলি, এটা প্রধান উপদেষ্টা উনিই বলবেন। কিন্তু আমরা তো একটা সময় না একটা সময় পেয়েছি। আর আপনি যেটা বলছেন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়নি বা নির্বাচনের ব্যাপারে হয়েছে, কিন্তু নির্বাচন হয়েছে, নির্বাচনের ব্যাপারে হয়েছে যে কখন ইয়া দিতে পারে, তখন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর এও বলেছেন, এবং পাশে তারা একটু লেজ লাগিয়ে দিয়েছেন যে আমরা রোড ম্যাপটা চাই নির্বাচনের বিষয়ে। এই যে লেজ লাগানো, এটা রাজনৈতিক স্বভাব, সুতরাং এটাতেই আমি ওদিকে যাচ্ছি না। ঠিক আছে, আমি ইয়াটা পেয়েছি। এখন আপনার যে আমার যেটা হচ্ছে 3 মাস পর তার যে ভার্চুয়ালি তার বক্তব্য যেটা, যে সেখানে সে বলেছে যে এখন যে গণহত্যা হচ্ছে বাংলাদেশে, সেটা প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের সাথে নিয়ে এগুলো করা হচ্ছে। এই যে এই অভিযোগটা, এই বিষয় একটু যেহেতু আপনি সমন্বয়ক। ওকে, আমি ক্লিয়ার করি। দেখুন, আমরা হাসিনা সরকার, যেটা ইতিহাসে ফ্যাসিস্ট হিসাবে পরিচিত, ভারতের প্রোডাক্ট আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। তার এখন কোনো কথার ভিত্তি আছে বলে আমার মনে হয় না। সে যে কথাগুলো বলে সে কথাগুলো ভারতের চ্যানেল থেকে আসা প্রাপ্ত কথাগুলো এবং যে প্রপাগান্ডাগুলো ছড়ায় সেই কথাগুলোই বলছেন। হ্যাঁ, তাহলে বিপ্লবের পরে যে মব জাস্টিসগুলো হলো, ছোটখাটো যে বিশ্ববিদ্যালয়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একজনকে মারা হলো, সে বিষয়ে কিছু বলবেন না? তাহলে সেগুলো কি মব জাস্টিসের অন্তর্ভুক্ত হয় না? হয়। কারা করেছে? যখনই তোফায়েলকে হত্যা করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেরে, তখন সাথে সাথে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল করে পুলিশকে যথাযথ তদন্তের সহায়তা করার পরে সন্ধ্যায় কিন্তু আটক করেছে 2 জনই ছাত্রলীগ। কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে? ওই ফেসিবাদের দোসররাই ঘটাচ্ছে, যারা ওই হাসিনার সাথে বিদেশে পালিয়ে যেতে পারেনি, যারা ওই সময়ে
বিমানের লেজ ধরতে পারেনি, তারা এই কাজগুলো সংগঠিত করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা জনগণের কাছে মানে প্রশ্নের সম্মুখীন করছে, যে প্রশ্নের উত্তর তাদের কাছেই আছে, যে এগুলো কারা করাচ্ছে। এগুলো একদম স্পষ্ট, সব জায়গায় যারা মব জাস্টিস ঘটিয়েছে আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, সবগুলোই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা এগুলো ঘটিয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে। কিন্তু সুতরাং এই কথার কোনো ভিত্তি নেই এবং এই কথাকে আমরা প্রত্যাখ্যান করি এবং ওনার সকল কর্মকাণ্ডগুলোই ভারতের প্রেসক্রিপশন থেকেই আসে, ভারতের চ্যানেল থেকে আসে, সেজন্য ওনার কথাগুলো আমরা আর পাত্তা দিচ্ছি না। কারণ ইতিহাসে যে ফ্যাসিস্ট, যে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েও ক্ষান্ত হয়নি, বারবার গুলি চালানোর পরে পরের দিন সন্ধ্যায় সারাদিন গুলি চালায় ছাত্রদের বুকে, ছাত্র জনতার বুকে, সন্ধ্যায় এবার আহ্বান করে আসো, গণভবনের দরজা খোলা আছে, আলোচনা তোমাদের সাথে একটু বসি। তাহলে তখন বর্তমান যে উপদেষ্টা আমাদের নাহিদ ইসলাম ভাই, উনি বলেছেন আমরা আপনার কাছে যাব, আপনি গণভবনের দরজা খোলা আছে বলছেন যাব, তবে আপনার সাথে আলোচনায় বসতে নয়, আপনাকে উৎখাত করতেই যাব। এই ধরনের আমাদের স্পষ্ট বার্তা ছিল। সুতরাং ওনার এই কথাগুলো আমরা গুরুত্ব দিচ্ছি না, জনগণও গুরুত্ব দিচ্ছে না, আমরা গুরুত্ব দিচ্ছি না, মানে জনগণ গুরুত্ব দিচ্ছে না। ধন্যবাদ ইমন মোহাম্মদ। শরীফ ভাই, এই শেখ হাসিনা যে ভার্চুয়ালি আসা, এর আগে উনি তার অডিও বেশ কয়েকটা ক্লিপ ছড়িয়েছে, এটা নিয়ে অনেক কথা ছিল, এগুলা সত্য মিথ্যা এইসব বিষয় নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে যে এখন তো সে ভার্চুয়ালি আসছে, এটা অবশ্যই আওয়ামী লীগের রাজনীতির জন্য একটা ইতিবাচক দিক হবে, যেহেতু নেতাকর্মীরা, কিন্তু আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রভাবটা কি পড়তে পারে? একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের হাল ধরার ক্ষেত্রে সোহেল তাজের নাম থেকে শুরু বেশ কয়েকজনের নাম আসছে, আসলে তারা আবার ঘুরে দাঁড়াচ্ছে। আসলে কি মানে এই তাদের রাজনীতি আসলে কি ঘটছে, বা আমাদের রাজনীতিতে এর প্রভাবটা আসলে কি? ধন্যবাদ। তার আগে আমি একটু বলে রাখি যে আগামীর বাংলাদেশ কেমন হবে এই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট কতগুলো এজেন্ডা সামনে আছে। রাজনৈতিক দলগুলো সরকারের উপরে চেয়ে বসে আছে এরকমের না। আপনি দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে পুলিশ সংস্কার বিষয়ে যদিও তাদের কাছে চাওয়া হয়নি, তারপরে তারা কতগুলো সুপারিশ তারা দিয়েছে। জামাত প্রেস কনফারেন্স করে বলেছে, বামপন্থী দলগুলো তারা তাদের সুপারিশগুলো দিয়েছে যে আমরা পাওয়ারে যেতে পারলে এই কাজগুলো করবে। সুতরাং পলিটিক্যাল পার্টিগুলো জনগণকে অন্ধকারে রাখেনি, তাদের সুনির্দিষ্ট কতগুলো বক্তব্য আছে। এবং এই যে সংস্কারের ভেতর থেকে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা এটাকে এক্সিকিউট করবে কিন্তু পলিটিক্যাল পার্টি। সুতরাং আপনি যদি তার সাথে একটা গ্যাপ রেখে চলেন, এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা সবাই স্কুল কলেজ মানে পড়াশোনা করে এসেছি। আমার প্রশ্ন রাখতে চাই, প্রথম দিন আপনাকে যখন সিলেবাসটা দেয়, একটা সিলেবাস দেওয়া হতো বছরের শুরুতে, আপনি যাতে সারা বছরের পড়াশোনা কি করতে পারেন এটা বোঝার জন্য। শেখ হাসিনার যে বিষয়টি বলেছেন, তিনি আওয়ামী লীগের নেত্রী, তার দলটি তিনি কিভাবে পরিচালনা করবেন এটা একান্ত তার। তবে গত কয়েকদিন ধরে আমরা যে টানটান উত্তেজনা এবং বিশেষ করে ভারতের পক্ষ থেকে অতিরিক্ত কতগুলো প্রতিক্রিয়া, এই যে বিষয়গুলো দেখছি, আমার ধারণা যে গতকালকেও আমি দুটো টেলিভিশনে এই বিষয় নিয়েই কথা বলেছি, এবং আমার ধারণা হলো যে ভারত শেখ হাসিনাকে তারা তাদের দেশে রাখবে, এবং ভারতের একটা ধারণা তৈরি হয়েছে যে শেখ হাসিনার পরাজয় মানে তাদের পরাজয়। এবং এই বিষয়টা সর্বশেষ তাদের যে পররাষ্ট্র সচিব যিনি এসেছিলেন, তার সফর এবং সফরের পরে ভারতের রাজনীতিতে তিনি যেভাবে এই সফরটা আলোচিত হচ্ছে, আপনি দেখেছেন গতকাল কংগ্রেসের শশী থারুর বলেছেন 25 জন পার্লামেন্ট মেম্বারদেরকে নিয়ে তিনি 3.5 ঘন্টা বৈঠক করেছেন এবং বলেছে যে এরপরে আবার বৈঠক হবে। কেন? এই বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি তারা বুঝতে চায়। অর্থাৎ এর আগে কিন্তু কোনো বৈঠক এতটা ভারতের রাজনীতিতে গুরুত্ব পায়নি। মিডিয়াতে যে খবরগুলো আসছে আমি ফলো করি, বিশেষ করে ইন্ডিয়ার যে মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো, ওই না ফেসবুক কেন্দ্রিক না, সেখানে অনেক তথ্য আমি পাই যেটার সঙ্গে এর সম্পর্ক নেই। তবে এই যে গণ অভ্যুত্থানে, এই গণ অভ্যুত্থানের ভেতর থেকে এত মানুষের মৃত্যু, এত মানুষের হত্যাকাণ্ড, এটি সরকার, আগের যে সরকার শেখ হাসিনা, তিনি এড়াতে পারেন না, তার দল এড়াতে পারে না। সুতরাং এই ঘটনাগুলোর বিচার হবে, এটি হচ্ছে আমার জায়গা থেকে। আর সরকারকে জনগণ এই প্রশ্নটাও করবে যে যে কোনো ধরনের হত্যাকাণ্ড, সেটি 5ই আগস্টের আগে হোক পরে হোক, এক যে গভর্নমেন্ট কিন্তু স্পেসিফিক কোনো অংশের গভর্নমেন্ট না, বাংলাদেশের গভর্নমেন্ট। সুতরাং সে তোফাজ্জলের পরিবার যদি এসে জানতে চায় যে একে ছাত্রলীগ মেরেছে না কে মেরেছে, আমি জানতে চাই না, রাষ্ট্র হিসাবে এর বিচারের দায়িত্ব হচ্ছে তোমার, এটি কিন্তু শিরোধার্য, তাকে এটি মানতে হবে। ধন্যবাদ শরীফ ভাই। আপনি গুজব একটা বিষয়, আমি একটু ইন্ডিয়া পারপাসে আমি যাব, যে এই যে মিডিয়াগুলো গুজব ছড়াচ্ছে, পাশাপাশি ইন্ডিয়া কিন্তু এই যে শেখ হাসিনাকে বিষয়ে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে বরাবর বলার পর কিন্তু
তার কথা বলা কিংবা বন্ধ করা যায়নি, বারবার এটা জানানো হয়েছে। ইরিমন মোহাম্মদ, আপনার কাছ থেকে একটু যে বিষয়টা জানতে চাই যে এই যে ইন্ডিয়া এইভাবে একদম পুরো শেখ হাসিনার সাইড থেকে কিংবা আওয়ামী লীগের সাইড থেকে যদি আমি বলি, মানে তাদের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখা। আচ্ছা, এই বিষয়ে আমি একদম শেষ দিকে অনুষ্ঠানে আপনার না, এই বিষয়ে আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, আমি কিছু সুন্দর সুন্দর কথা বলবো। ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, বিগত সময়ে ফ্যাসিস্টের আমলে তারা শেখ হাসিনার চোখেই বাংলাদেশকে দেখেছে। তারা কখনো একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্র সেই চোখে দেখেনি। একটা রাষ্ট্রের জনগণ ওই রাষ্ট্রের জনগণ সেই চোখে দেখেনি। সেটা আমরা 15 বছরে দেখেছি, একদম সেই চোখে দেখেনি। তাহলে এই যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের সমন্বয় পরিষদের বৈঠক হয়েছে, সেখানে আমরা স্পষ্ট করে ক্লিয়ার করে মেসেজ দিয়েছি স্যারকে যে স্যার, ফ্যাসিস্ট সরকারের আমলে ফ্যাসিস্টের হাসিনার সাথে ভারতের যে অসম চুক্তিগুলো হয়েছে সেগুলো জনগণের মাঝে খোলাসা করতে হবে। 2 নাম্বার, যে ফেলানি সহ সীমান্ত যে এখনো পর্যন্ত হত্যা সংঘটিত হচ্ছে, সেই হত্যাকাণ্ডগুলো বিচার করতে হবে। তারপরে বাণিজ্যিক যে বাংলাদেশ এবং ভারতের যে বাণিজ্যিক সম্পর্ক, সেই বাণিজ্যিক সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা বাংলাদেশ এখন আত্মমর্যাদার ভিত্তিতে এখন দাঁড়িয়েছে, ছাত্র জনতার রক্তের উপর এখন বাংলাদেশ দাঁড়িয়েছে আত্মমর্যাদা নিয়ে। সুতরাং কেউ যদি আমাদের দেশকে নিয়ে কথা বলতে চায় তাহলে ন্যায্যতার ভিত্তিতে কথা বলতে হবে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। এখন যেটা পিলখানার, আপনি শরীফ ভাইকে প্রশ্ন করেছিলেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আওয়ামী লীগের জন্য একটা মানে সুবিধা তৈরি হচ্ছে কিনা, ভার্চুয়ালি সে কথা বলছে সেগুলো। দেখুন, পিলখানার হত্যাকাণ্ড 2009, শাপলা চত্বরের হত্যাকাণ্ড 2014, 5 মে, 24 যে আমি বড় বড়গুলো বলছি, 24 যে হত্যাকাণ্ড, এর উপর পাড়া দিয়ে আবার যদি ওই আওয়ামী লীগ যদি দেশের রাজনীতি করার সুযোগ পায়, দেশের যে ওই পরিস্থিতি তৈরি করার সুযোগ পায়, যারা করে দিবে তারা হলো ফ্যাসিস্ট হাসিনার দূষর, ফেসিবাদের দূষর। সেটা স্পষ্ট ক্লিয়ার মেসেজ আমাদের পরিষদ থেকে যাচ্ছে। এখন দেখুন, এই যে ভারতীয় মিডিয়া যে প্রপাগান্ডাগুলো ছড়ায়, সেগুলোকে আমরা বলবো বাংলাদেশের মানুষকে, ভারতের যে প্রপাগান্ডাগুলো হয়, গুজবগুলো হয়, সেগুলো অনেকাংশে রাতের 11টার দিকে, 10টা 11টার দিকে হয়, এবং সেই গুজবটা সকাল পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়। সুতরাং আপনারা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, সুন্নত অনুসরণ করে 9টা 10টার দিকে ঘুমিয়ে যাবেন এবং ফজরের নামাজটা পড়বেন। তাহলে দেখবেন যে গুজব শুরু আর শেষ, তার মধ্যে আপনার ঘুমটা কেটে যাবে। এটা আমি বাংলাদেশের মানুষকে বলবো, ওইদিকে কান দেওয়ার দরকার নেই। ওগুলো পালিত সাংবাদিক এবং মানে ভুইফোর মিডিয়াগুলো দিয়ে তারা প্রতিনিয়ত এই কাজগুলো করে যাচ্ছে। এবং এগুলোর বিরুদ্ধে আপনাদের যে সাংবাদিক সমাজ, আপনারা যারা টক শো আলোচনা করেন, যারা বিভিন্ন নিউজের একটা সাইড রাখতে পারেন, তাদেরকে প্রপাগান্ডাগুলো ছড়িয়ে দেওয়া, এই যে একদম বন্ধ করে দেওয়ার জন্য প্রপাগান্ডা নিরোধ সেল গঠন করতে হবে, সেটি আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। আমরা যে বাংলাদেশে এখন দাঁড়িয়ে আছি, সেটি সবসময় আমাদের মনে রাখতে হবে। কিছুক্ষণ আগেও এখানে যখন আসছিলাম, তার 5 মিনিট আগেও শাহজালাল ইউনিভার্সিটির যে একজন শহীদ ছাত্রের কথা আপনাদের টেলিভিশনে প্রচার করা হচ্ছিল, এটা দেখে মানে মনে একটা ব্যথিত যে ছাত্র জনতার যে রক্ত, সেই রক্তের উপর কিন্তু আজকে বাংলাদেশ দাঁড়িয়ে। সুতরাং সবাইকে যদি সহযোগিতার আশ্বাসটা না পাই কারো থেকে, সবার থেকে যদি সহযোগিতার মেসেজটা না পাই, তাহলে কিভাবে এই দেশটা গঠন হবে? যেই লাও সেই কদু। এত সব প্রপাগান্ডা, এত কিছুর পরও এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকে যে বিষয়টা বারবার আসছে ঘুরে ফিরে, যে কোনো সময় যে কোনো বড় অঘটন ঘটতে পারে। এবং আজকে যে রাষ্ট্রপতির সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডক্টর আমিনুল করিম রুমি, তিনিও যে আশঙ্কাটা করছেন যে কোনো সময় দেশে অঘটন ঘটতে, বড় কোনো অঘটন, এই বিষয়ে আপনার? যে কোনো ধরনের বড় অঘটন বাংলাদেশকে নিয়ে যদি, মানে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, অঘটন কাদের সাথে ঘটাবে? আমাদের সাথে তো ঘটাবে নাকি? আমাদের বাংলাদেশের মানুষদের সাথে তো ঘটাবে। তাহলে সেটিকে আমরা প্রতিহত করব না? অবশ্যই করব। সেটার জন্য আমরা বদ্ধপরিকর এবং সেই ব্যাপারে আমরা সচেতন আছি। ধন্যবাদ শরীফ ভাই, আপনাকে দিয়ে আমি শেষ করবো, একদম শেষ দিকে 1 মিনিট সময় পাবেন এই অঘটনের বিষয় নিয়ে। এই মানে প্রথম জায়গাটা হচ্ছে যে আমরা যে এজেন্ডাগুলোকে বারবার মাঠে নিয়ে আসছি, এর থেকে অনেক ইম্পর্টেন্ট এজেন্ডা আছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমার শিক্ষার ক্ষেত্রে বৈষম্য নিরসনে গত 4 মাসে আমি কি খুব এগোতে পেরেছি? যে কয়েকদিন পরে জানুয়ারি মাসে আপনার ছেলেটা ভর্তি হবে স্কুলে, ক্লাস 7 থেকে সে 8-এ উঠবে। এক রুম পরিবর্তন করার জন্য, একটা খাতা পরিবর্তন করার জন্য তার 10,000 টাকা রিঅ্যাডমিশন ফি দিতে হবে। ছাত্র নেতারা, আমি অনুরোধ করবো আপনারা এটা নিয়ে কথা বলেন। ডিসি নিয়োগের ক্ষেত্রে যে অনিয়ম,
3জন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়ার পরেও সেই তদন্ত রিপোর্ট এখনো বের হলো না কেন? আপনারা এটা নিয়ে প্লিজ এটা নিয়ে কথা বলেন। মানুষের জীবনের সংকটগুলোকে যদি আপনি মানে এটিকে সামনে না আনেন, শুধুমাত্র আমাদের এই বিষয়গুলোই যদি রাজনৈতিক বিষয়ের সামনে থাকে, এই গ্রহণযোগ্যতা, এই যে সংস্কার, এটি মানুষের অন্তরে যাবে না। খেয়াল রাখতে হবে, শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা শহর নিয়েই বাংলাদেশ বাংলাদেশ নয়। গ্রামের মানুষের অনেক কিছু আছে। আমি শেষ করে দিব, আমাদের প্রেমের কবি, ভালোবাসার কবি হেলাল হাফিজের আজকে মৃত্যুবরণ করেছেন, যিনি অল্প লিখেও মানুষের যে হৃদয় ছোঁয়া যায় তার উদাহরণ হচ্ছেন হেলাল হাফিজ। আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। প্রেম এবং দ্রোহের কবি। আর ধন্যবাদ আপনাদের দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।